নমস্কার। পেন্সিলের কণ্ঠে সার্কাসে আপনাদের সবাইকে স্বাগত। বিশ্ব সাহিত্যের বেশ কিছু রোমাঞ্চকর গল্প আপনাদের সামনে পরিবেশন করার নামই হলো পেন্সিলের কণ্ঠে সার্কাস। আমাদের আজকের গল্প দুঃস্বপ্নের মৃত্যুবান, রচনায় কুন্তল নায়ক। তিনি 20 অগস্ট 1997 সালে বীরভূমে জন্মগ্রহণ করেন। বর্তমানে কলকাতায় পড়াশোনা এবং একজন থিয়েটার কর্মী। তার এই গল্পটি প্রথম প্রকাশ হয় 19 এপ্রিল 2020 সালে। তার লেখা কয়েকটি অন্যতম গল্প আমার ব্যোমকেশ, অসহায় বৃষ্টি, অচেনা আতঙ্ক ইত্যাদি। এই গল্পটি আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডের প্রতিলিপি অ্যাপ থেকে সংগ্রহ করেছি। গল্পের সূত্রধার অলোক, গল্প পাঠে অরিত্র, প্রকৃতি এবং অলোক। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, দুঃস্বপ্নের মৃত্যুবান। রাত 3:15। প্রায় রাতেই এই সময় ঘুম ভেঙে যায় রঞ্জিত বাবুর। তারপর সারা রাত আর সেরকম ঘুম হয় না। আজও তাই হলো। ধরফর করে বিছানা ছেড়ে উঠে বসলেন। উঠেই ফোনের টর্চটা জ্বালিয়ে মোবাইলটা উল্টো করে রাখলেন, যাতে আলোটা সারা ঘরময় ছড়িয়ে পড়ে। পাশের টেবিল থেকে জলের বোতলটা নিয়ে কিছুটা জল খেলেন। তারপর সেটা রেখে খাট থেকে পা ঝুলিয়ে দুপাশে হাত দিয়ে বসে রইলেন। প্রথম প্রথম মনে হতো হয়তো গরমের কারণেই ঘুমটা ভেঙে যাচ্ছে, কিন্তু পরপর কয়েকদিন এরকম হওয়ায় এবং ঘুম ভাঙার সময়টাও প্রায় এক হওয়ায় তাঁর এই ধারণা বদলে যায়। তবে ঠিক কী কারণে যে ঘুমটা ভেঙে যেত সেটা মনে করার চেষ্টা করতেন প্রথম দিকে। এখন আর করেন না। রোজকার ঘটনার পুনরাবৃত্তিতে এই কারণ মনে পড়িয়ে দেওয়ার মানসিক চাপ তাকে আর নিতে হয় না। এখন তিনি অভ্যস্ত এতে। যেন তিনি জানেন যে তার ঘুম ভাঙাটা বাধ্যতামূলক। তার ঘুম ভেঙে যাওয়ার কারণ হলো তার স্বপ্ন। তিনি কিছু স্বপ্ন দেখেন, প্রায় ভয়ের, মৃত্যুর, তার নিজের মৃত্যুর, খুন বা দুর্ঘটনা নয়, আত্মহত্যা। রোজ রোজ নিজের এই আত্মহত্যার অভিজ্ঞতা পেতে পেতে জীবনের প্রতি কেমন একটা বিস্বাদ এসে গেছে রঞ্জিত বাবুর। আজকাল বেঁচে থাকাটাকেও তার কেমন একটা অস্বাভাবিক বলে মনে হয়। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি খাট থেকে উঠলেন। ধীর পায়ে এগিয়ে এসে রুমের দরজাটা খুললেন। বাইরে বেরিয়ে ডাইনিংয়ের লাইটটা জ্বালিয়ে পাশের ঘরটার দিকে তাকালেন। ঘরটা বাইরে থেকে লক করা আছে। রুমটা তাঁর ছেলের। ছেলে এখন হাসপাতালে। গত কয়েকদিন ধরে রঞ্জিতবাবুর স্ত্রী হাসপাতালে ভর্তি আছেন, তাই তাঁর ছেলে প্রায়ই হাসপাতালে মায়ের কাছে রাতে থাকে। আজও সেই রকমই গেছে। এসব ভাবতে ভাবতেই রঞ্জিতবাবু আবিষ্কার করলেন একটা ঘটনা। যেদিন যেদিন তাঁর ছেলে হাসপাতালে যায় সেদিন রাতেই তিনি স্বপ্ন দেখেন। বাথরুম থেকে চোখে মুখে জল দিয়ে এসে আবার নিজের ঘরে বিছানায় গিয়ে বসলেন। ইতিমধ্যে ফোনের টর্চটা অফ করে ঘরের আলোটা চালিয়েছেন। ফ্যানটা এক ঘর বাড়িয়ে তিনি ভাবতে লাগলেন সেদিনের কথাটা। সেদিন তিনি প্রায়ই পাগল হয়ে গেছিলেন। রঞ্জিতবাবু একটা প্রাইভেট কোম্পানিতে ক্লার্ক ছিলেন। বিগত কয়েক মাস থেকেই কোম্পানিতে সম্পূর্ণ রিনোভেশনের কাজ চলছে। শুধুমাত্র বিল্ডিং নয়, এমনকি পুরনো খাতায় কলমের কাজের জায়গায় সমস্ত ডিভিশনের নতুন কম্পিউটার সেটিং চলছে। সাথে সাথে পুরনো কর্মচারীদের জায়গায় নতুন কর্মচারী নিযুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে। যারা কম্পিউটার নিয়ন্ত্রণ করতে সক্ষম এমন কর্মচারী নেওয়ার জন্য ইন্টারভিউ বোর্ডও বসানো হয়েছে। আর সেক্ষেত্রে কোম্পানির যারা পুরনো কর্মচারী অথচ কম্পিউটারের কাজ জানেন, তাদের অবস্থা স্থিতিশীল হলেও বিপাকে পড়েছেন রঞ্জিতবাবুর মতো কর্মচারীরা। তাই সেরকম অনেক কর্মচারীকে সেই কোম্পানি সেলস ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছে। তাই বাকি সকলের হিল্লে হয়ে গেলেও রঞ্জিতবাবুর পরিণতি মোটেও সুখকর হয়নি। তার কারণ তার বয়স।
আর 2 মাস পরেই তার অবসর নেওয়ার কথা। তাই কোম্পানি তাকে আর সেলসে পাঠায়নি। অবসর নেওয়ার 2 মাস আগেই কোম্পানি চক্রান্ত করে এই সাধারণ কর্মচারীকে হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে ধুমধাম করে তার ফেয়ারওয়েল অনুষ্ঠিত করেছে এই 15 দিন আগে। রাগে, কষ্টে, অভিমানে তিনি অফিস থেকে সেদিন বেরিয়েছিলেন। হাতে একটা ফুলের বোকে আর একটা মিষ্টির প্যাকেট ছিল তার। সে দুটোকে পাশের ডাস্টবিনে ফেলে দিয়ে একটা হাওড়ার বাসে উঠেছিলেন। বাসে জানলার ধারে বসে বাইরের দিকে চেয়েছিলেন সারাক্ষণ। যে শহরে গঙ্গার মতো পবিত্র নদী বয়ে যায়, যে শহরের রাস্তাঘাট এত সুন্দর, যে শহরটার আকাশটা এত মনোরম, যে শহরের ঘরবাড়ির মধ্যে একটা মাদকতা আছে, সেই শহরের মধ্যেকার বেসরকারি কত অফিসে নিয়ে এরকম কঠিন চক্রান্ত চলে। তার চোখ দিয়ে বেরিয়ে আসা জলটুকু বাসের হাওয়ার ধাক্কায় চোখের পাশ দিয়ে ছড়ে গিয়েছিল। বাস থেকে হাওড়া স্টেশনে নেমে বাস গাড়ির সব লেন পেরিয়ে তিনি গঙ্গাঘাটের সিঁড়ির কাছে এগিয়ে এসেছিলেন। নিষ্পলক দৃষ্টিতে নদীটার দিকে তাকিয়েছিলেন, এগিয়ে গিয়েছিলেন সিঁড়ি দিয়ে, যেন এই গঙ্গা তাকে টানছে নিজের বুকে। বেঁচে থাকার সমস্ত ইচ্ছেকে এই গঙ্গাতে বিসর্জন দিয়ে এই গঙ্গাতেই নিজেকে সঁপে দিতে চাইছিলেন তিনি। কারণ সেদিনের অপমানেই তো তাকে শুধু বিদ্ধ হতে হয়নি, তার উপার্জিত অর্থের অর্ধেকেরও বেশি জীবন বীমার জন্য যে কোম্পানিতে তিনি রেখেছিলেন, সেই কোম্পানি চিটফান্ড কেলেঙ্কারিতে জর্জরিত। সিবিআই সেই কোম্পানি অনির্দিষ্টকালের জন্য সিজ করেছে। আর সাথে সাথে রঞ্জিতবাবুর মতো আরও অনেক মানুষের উপার্জন চাপা পড়ে গেছে কালা দিয়ে সিল করা কাপড়ের মধ্যে। আর এই ঘটে যাওয়া ঘটনা কোনোভাবেই মানতে পারেনি রঞ্জিতবাবুর ছেলে, কারণ সে কখনোই চায়নি তার বাবা এই কোম্পানিতে বীমা করান। আর তাই এই কোম্পানি বন্ধ হওয়ায় টাকা নষ্টের সমস্ত দোষারোপ ছেলে বাবার উপরে দিতে থাকে। যাচ্ছে তাই ভাষায় সে তার বাবাকে আক্রমণ করতে শুরু করে, কারণ সেই টাকা যে তারও দরকার ছিল। সে একটা সরকারি চাকরি পেয়ে গিয়েছিল, শুধু টাকাটা দেওয়াই বাকি ছিল। বাবার উপর চেপে থাকা এক অভিমান থেকেই সেদিনের পর থেকে বাপ ছেলের এক দূরত্ব তৈরি হয়ে গেছে। বাড়িতে একমাত্র ভালোবাসার জায়গা তার স্ত্রী মালবিকা। দুজন দুজনকে খুবই ভালোবাসেন, কিন্তু সেদিন বিকেলে গঙ্গার প্রতি অমোঘ আকর্ষণ স্ত্রীর প্রতি তার ভালোবাসাকেও বিচ্ছিন্ন করে দিয়েছিল। তিনি সিঁড়ি দিয়ে এক ধাপ করে এগিয়ে যাচ্ছিলেন। চোখে পড়েনি সামনের 3টি সিঁড়ির পরে জমে থাকা শ্যাওলাটা। অসাবধানতায় সেই শ্যাওলায় পা দিয়ে পিছলে পড়েছিলেন তিনি। যদিও সামলে নিয়েছিলেন নিজেকে, ওপরে সিঁড়ির ধাপে হাত রেখে বসে পড়েছিলেন সেই ধাপে। খেয়াল করলেন তিনি তো মরতেই যাচ্ছিলেন। পিছলে পড়ে গেলেও তিনি গড়িয়ে গড়িয়ে গঙ্গাতেই পড়তেন, তার গন্তব্য একই হতো। তাহলে কেন তিনি ওপরের সিঁড়িটা ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেন? তিনি বাড়ি ফেরার বাস ধরেছেন হাওড়া থেকে। মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার পথটা বন্ধ করে দিয়েছিল রঞ্জিতবাবুর নিজের প্রতি ভালোবাসা এবং বেঁচে থাকার সুপ্ত ইচ্ছেটা। রঞ্জিতবাবুর বাসটা তখন হাওড়া ব্রিজের ওপরে। বাস থেকে দেখতে পাওয়া গঙ্গাকে তার মনে হয়েছিল এই জিনিস দূর থেকে উপভোগ করাই আনন্দের। তবুও হয়তো তিনি সেদিন গঙ্গাতে অসম্পূর্ণ কাজটা করে নিলেই ভালো করতেন। কেন বলছি। বাড়ি ফিরলেন তিনি একদম চুপচাপ, শান্তভাবে। চটি খুলে কাঁধের ব্যাগটা নামিয়ে রাখলেন সোফাতে। ছেলে নিজের রুমে ল্যাপটপে কিছু কাজ করছিল। বাবা ফিরে আসা শব্দ পেয়ে বেরিয়ে এসে বাবাকে বলেছিল, কি বলেছিলাম? তোমাদের ওই ইন্স্যুরেন্স কোম্পানির মালিক আর ম্যানেজার টাকা নিয়ে ফুরুত। খবরে বলেছে শুধুমাত্র তোমার জন্য বাবা আমাদের ফ্যামিলির এই অবস্থা, শুধু তোমার জন্য, তোমার ভুলের জন্য। রঞ্জিতবাবু কোনো কথা না বলে ব্যাগটা খুলে অফিস থেকে দেওয়া টাকার খামটা ছেলের হাতে ধরিয়ে ঢুকে গিয়েছিলেন নিজের রুমে। তার স্ত্রী খানিক পরে সেই রুমে গিয়ে জিজ্ঞেস করলেন, এই কি গো, কি হয়েছে তোমার? এই টাকাগুলো কিসের? কিছু না, একটু একা থাকতে দাও।
ও কি, বাইরের জামা কাপড় পরে বিছানায় শুয়ে পড়লে কেন? আরে ওঠো ওঠো। বলে তার স্ত্রী তাকে ধরে বিছানা থেকে তুলতে গিয়েছিলেন। মেজাজ হারিয়ে ফেলেছিলেন রঞ্জিতবাবু তার স্ত্রীর এরকম ব্যবহারে। আগে পিছে না ভেবেই একটা চড় কষিয়ে দিয়েছিলেন তার স্ত্রীর গালে। লাল হয়ে আঙুলের দাগ ফুটে উঠেছিল তার স্ত্রীর পা গালটায়। লজ্জায় ও কষ্টে কাঁদতে কাঁদতে তার স্ত্রী বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। মানুষের জমে থাকা রাগ, ক্ষোভ, যন্ত্রণা আছে, সেগুলো মানুষ ঝেড়ে ফেলতে চায়, তবে যার তার ওপর তো আর সেগুলো ঝাড়া যায় না। তাই মানুষ খোঁজে তার দুর্বল কাউকে, যার ওপর এই রাগ প্রকাশ করা যায়, অথচ সে কিছু বলতে পারবে না। রঞ্জিতবাবুর কাছে সেই লিস্টে প্রথমেই ছিলেন তার স্ত্রী। তাই সমস্ত রাগের বহিঃপ্রকাশ হিসেবে একটা চড় কষিয়েছিলেন তার স্ত্রীর গালে। আফসোস হচ্ছিল তার, ইচ্ছেও হচ্ছিল একবার গিয়ে ক্ষমা চেয়ে আসতে, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। ছেলের চিৎকার করে বাবা, বাবা ডাকে সম্বিত ফিরেছিল তার। ছুটে বেরিয়ে এসেছিলেন রুম থেকে। থমকে গিয়েছিলেন হঠাৎ। ধীর পায়ে এগিয়ে এসেছিলেন সিঁড়ির কাছে। সিঁড়িতে ওঠার প্রথম ধাপটাতে তার স্ত্রীর শরীরটা উপর হয়ে পড়েছিল। রঞ্জিতবাবু কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করেছিলেন, কি করে হলো? ছেলে মাকে সোজা করতে করতে বলেছিল, সিঁড়ি থেকে পড়ে গেছে। সে একবার মায়ের কবজিটা হালকা করে দেখেছিল, তারপর ছুটে গিয়েছিল পাড়ার লোকেদের ডাকতে মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। রঞ্জিতবাবু দেয়াল ধরে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ। তিনি দেখতে পাচ্ছিলেন তার স্ত্রীর বাঁ দিকের কপালটা অনেকটা ফেটে গেছে। গোটা মুখের বাঁ দিকে রক্ত জমে গেছে অনেক। বাঁ গালে রঞ্জিতবাবুর চরের সেই হালকা দাগটাও ঢাকা পড়ে গেছে লাল রক্তে। রঞ্জিতবাবু স্পষ্ট শুনতে পাচ্ছিলেন কে যেন তার কানের কাছে বলছে, সেদিন রাতে আর ঘুম আসেনি রঞ্জিতবাবুর। স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলে কেন যেন আর ঘুম আসতে চায় না। সকালটা নিজের বাড়িতে একা একাই কাটিয়েছেন। ছেলে আজ একবারও হাসপাতাল থেকে আসেনি, কোনো খবরও দেয়নি। এক প্রচণ্ড একাকিত্ব তাকে গ্রাস করে রোজ। আজ কেন জানি না অনেক বেশি একাবোধ করছেন তিনি, যেন পালাতে পারলেই তিনি বাঁচেন। 15 দিন আগের ঘটে যাওয়া ঘটনাগুলোই তো স্বপ্ন দেখেন তিনি, রোজ একই স্বপ্ন। যদিও স্বপ্নের আরও কিছু একটা আছে। বাস্তবের সাথে এরকম কাল্পনিক মৃত্যুযোগের স্বপ্ন কি তাকে দেওয়া কোনো ইঙ্গিত? কে জানে। রঞ্জিতবাবুর ছেলে তার মাকে নিয়ে হাসপাতালে চলে গিয়েছিল। যাওয়ার সময় সন্ধেবেলায় বাবার দেওয়া টাকার খামটা পকেটে নিয়ে নিয়েছিল। তখন তিনি লক্ষ্য করেছিলেন, তবে তিনি জাননি, হয়তো অপরাধবোধ থেকেই। তিনি এসে নিজের ঘরে বসেছিলেন। তার বারবার মনে হচ্ছিল একটা কথা, কেন যে গঙ্গার ডাকে তিনি সাড়া দিলেন না তখন? তাহলে তো এত কিছু ঘটতই না। অফিস থেকে অপমানিত হয়ে বেরিয়ে এসেছেন শেষবারের মতো। জানতেন তিনি মামলা করে কোনো লাভ হবে না। তার সারা জীবনের সঞ্চয়ের বেশিরভাগটাই তো এখন অন্যজনের পকেটে। তার জন্য বাকি জীবনটা তিনি ছেলের চোখে অপরাধী থাকবেন। আর তার স্ত্রী, যাকে তিনি এত ভালোবাসতেন, যে তাকে এত ভালোবাসত, আজ তার জন্যই তার স্ত্রীর এই অবস্থা। ক্ষমা হয়তো তিনি চাইতে পারতেন, কিন্তু কোন মুখে চাইতেন? বেঁচে থাকার যে সুপ্ত ইচ্ছেটা সেদিন বিকেলে গঙ্গার ঘাটে তার ভেতর ছিল, সেটা বোধহয় তিনি ফিরে আসবার সময় সঙ্গে করে আনতে ভুলে গেছে। ঘরে বসে তার মধ্যে সেই সুপ্ত ইচ্ছে আর প্রকট হচ্ছিল না। মৃত্যুলোকের পৈশাচিক আহ্বান তার কাছে বেশি মধুর মনে হচ্ছিল। তাই কোনো এক অজানা আকর্ষণে তিনি আলনার ধুতিটা হাতে নিয়েছিলেন। সেটাকে লম্বালম্বি কোটাচ্ছিলেন একটা দড়ির মতো। সেই দড়ি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন ডাইনিংয়ে। একটা চেয়ারকে নিয়ে এসে ডাইনিংয়ের সিলিং ফ্যানের নিচে রেখেছিলেন। উঠে দাঁড়িয়েছিলেন চেয়ারটার ওপর। ধুতি দিয়ে বানানো দড়িটা গলিয়ে দিয়েছিলেন ফ্যানের ওপর দিয়ে। একটা ফাঁস দিয়ে গিট বাঁধলেন ধুতিতে।
সেই ফাঁসে নিজের মাথাটা ঢুকিয়েছিলেন। চোখের সামনে তিনি দেওয়াল ঘড়িটা দেখতে পাচ্ছিলেন। সময় 3:15। উপলব্ধি করলেন ঘড়ির কাঁটাগুলোও যেন একমুখী, যেন সবকিছুর পরিসমাপ্তি হয় এই একই জায়গায়, মৃত্যুতে। শরীরের শেষ বল প্রয়োগ করে চেয়ারটা পায়ে করে পেছনে ঠেলে দিয়েছিলেন। তারপর বিকেলের মতো আর বাঁচার চেষ্টা করেননি তিনি। আর চেয়ারটা একটা শব্দ করে পড়ে গিয়েছিল মেঝেতে। এই শব্দেই রোজ ঘুমটা ভেঙে যায় রঞ্জিত বাবুর। কিন্তু আর না, আর ঘুম ভেঙে যেতে দেওয়া চলবে না। তিনি সত্যিই খুব ক্লান্ত হয়ে পড়েছেন। তার বিশ্রামের দরকার, এক অনন্ত বিশ্রামের। সারা সন্ধে তিনি এই ভেবে গেছেন আর ছটপট করেছেন। আজ আর ঘুমানোর ভুল করেননি। জানেন যে ঘুমিয়ে পড়লে আবার সেই স্বপ্ন দেখবেন, আর আবার তার ঘুম আসবে না। কিন্তু এবার সত্যিই তার ঘুমের প্রয়োজন। আর এই ভেবেই তিনি আলনা থেকে একটা ধুতি নিয়ে তাকে লম্বালম্বি কোটাতে লাগলেন, একটা দড়ির মতো। বেরিয়ে এলেন ডাইনিংয়ে। চেয়ারটা নিয়ে ফ্যানের নিচে রাখলেন। তারপর চেয়ারটায় উঠে ধুতি গলিয়ে দিলেন ফ্যানের ওপর দিয়ে। একটা ফাঁস বানিয়ে গিট দিয়ে সেই ফাঁসে মাথা গোলালেন। চোখ গেল দেয়াল ঘড়িটার দিকে। রাত 3:15। স্বপ্নে পাওয়া উপলব্ধিটা মাথায় এলো রঞ্জিত বাবুর। কি শান্তি! ঘুম, ঘুম আর ঘুম। আর কেউ ঘুম ভাঙাতে পারবে না কোনোদিন। চেয়ারটা মেঝেতে পড়ার শব্দে ঘুম ভেঙে গেল রঞ্জিত বাবুর। উঠে বসলেন বিছানায়। পাশে থাকা মোবাইলটা অন করে সময়টা দেখলেন। রাত 3:15। কি কারণে ঘুমটা ভাঙলো মনে করার চেষ্টা করলেন তিনি। হালকা মনে পড়ল যে চেয়ার পড়ে যাওয়ার শব্দে তাঁর ঘুম ভেঙেছে। কিন্তু রোজ কি করে সম্ভব? ঘুম ভেঙে যাওয়ার পর রঞ্জিতবাবু স্বপ্নের কথা মনে করার চেষ্টা করেন ঠিকই, কিন্তু এটা বুঝতে পারেন না যে চেয়ার পড়ে যাওয়ার আসল শব্দ তো 16 দিন আগেই হয়ে গিয়েছিল। এই শব্দগুলো তো সেই শব্দেরই প্রতিধ্বনি। এতক্ষণ আপনারা শুনছিলেন দুঃস্বপ্নের মৃত্যুবান। আরও নতুন নতুন রোমাঞ্চকর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অবশ্যই টিপে দিন। ধন্যবাদ।